Can you see the presentation slide? Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. Okay. So in the last class, we were discussing a system concept. Basically, system concept is a very comprehensive concept, because to solve a problem, you need to understand the system concept. And what is the way to solve it? Very simple. First, you need to divide the system into small parts. And in the divide this system and dividation process is called decomposition. And while you are decomposing, this is the picture, it shows the decomposition. That means dividing, you are like dividing the device into three components, or you will divide a total system into 5, 6, 7 according to the nature of the work. You have to divide the total like total system. And again, after finding the you have to it is called the this process is called the modularity. And then based on the nature of the work, you have to create a group, it is called the coupling. And then again you need to uh, like uh, see how different components are working, it is called the cohesion. So just I am showing like pictures. That picture, I hope, will gives you the idea about these three concepts. For example, this is an organization, and under the organization, ধরে নাও যে একটা অর্গানাইজেশন, সেখানে এটা হচ্ছে পুরো অর্গানাইজেশন, তার ডিফারেন্ট কাজ, ডিফারেন্ট অ্যাক্টিভিটি, এটা হচ্ছে পুরোটা সিস্টেম। এখন ডিকম্পোজিশন কি হবে? ডিকম্পোজিশন মানে এই সিস্টেমটাকে আমি, মানে টোটাল সিস্টেম, এই সিস্টেমটাকে আমি কি করলাম, ছোট ছোট পার্টে ভাগ করলাম। তাহলে এই যে এটা হচ্ছে এক একটা পার্ট, এই ছোট ছোট কাজে টোটাল পার্টটাকে ভাগ করাকে বলা হচ্ছে ডিকম্পোজিশন। টোটাল সিস্টেমটাকে আমি ভাগ করলাম। এই যে ধরো প্রথমে এই গ্রাফটা, এটা হচ্ছে বক্সটা হচ্ছে একটা সিস্টেম। এই বক্সটাকে ভেঙে আমি কি করলাম, এই ছোট ছোট পার্ট, এই যে এক একটা পার্ট, এই পার্টে ভাগ করলাম। তাহলে এইটা এই স্যার কি অন্য কোনো স্লাইড দেখাচ্ছেন? তার বক্স দেখা যাচ্ছে না। ও দাঁড়াও, 1 মিনিট দাঁড়াও। দেখতে পাচ্ছ এখন? ইয়েস স্যার। ইয়েস স্যার। ওকে, এই যে ধরো এই বক্সটা হচ্ছে একটা অর্গানাইজ সিস্টেম। ডিকম্পোজিশনটা কি? ডিকম্পোজিশন হচ্ছে এই বক্সটার কে আমি ভেঙে ছোট ছোট পার্ট করলাম। এই যে এটা একটা পার্ট, এটা একটা পার্ট, এটা একটা পার্ট। এই প্রসেসটাকে বলা হচ্ছে ডিকম্পোজিশন। এই ডিকম্পোজিশন করার ফার্স্ট স্টেপ হচ্ছে মডুলারিটি। এই যে আমি ছোট ছোট পার্টে কাজগুলিকে একটা মানে ইকুয়ালি এই টোটাল সিস্টেমটাকে আমি ভাগ করলাম, যে ওকে আমি এই ছোট ছোট এই সাইজের, এই যে দিস ইজ দ্য সাইজ, এই সাইজে আমি টোটাল সিস্টেমটাকে ডিভাইড করব, করে ছোট ছোট কাজে এটাকে ভাগ করব। এটাকে মডুলারিটি বলতেছি। এরপরে আমি কি করলাম, এটা হচ্ছে এক টাইপের কাজ। এটা হচ্ছে আরেক গ্রুপ অফ ওয়ার্ক।
and এটা হচ্ছে আচ্ছা নেক্সট হচ্ছে কোহেনশন। কোহেনশন হচ্ছে যে try to identify the nature of the work, nature of each category of work। তখন আমি কি করলাম, আরেকটা বক্স করলাম। এই যে মানে বক্স বলতে আমি টোটাল সিস্টেমের পার্টটা বলতেছি। এই এটা হচ্ছে এই টোটাল এই বড় বক্সের তিনটা ভাগ। আমি কি করলাম, এই কাজগুলাকে ভাগ করে আমি এটা হচ্ছে এই টাইপের কাজ, সো আমি এই সবগুলা কাজকে এই বক্সের মধ্যে ফেললাম। আচ্ছা দেখা যাচ্ছে না বক্সটাকে, আমি আচ্ছা তারপরে এই কাজগুলিকে আমি এই বক্সে ফেললাম। এটা কিসের ভিত্তিতে? বিকজ অফ দেয়ার নেচার অফ ওয়ার্ক, বিকজ অফ দেয়ার ওয়ার্কিং প্রসেস, বিকজ অফ দেয়ার ওয়ে অফ ডুইং দিস ওয়ার্ক, অর দেয়ার বিলংস টু দ্য সেম গ্রুপ অফ ওয়ার্ক। এই জন্য আমি এই বক্সের মধ্যে তাদেরকে ফেললাম। আর এই কাজগুলো দেখতে একরকম, তাদের কাজের প্যাটার্ন একরকম, তাদের কাজের নেচার একরকম, এই জন্য আমি তাদেরকে এই বক্সে ফেললাম। এই প্রসেসটাকে বলা হচ্ছে এই প্রসেসটাকে বলা হচ্ছে কাপলিং। সাবসেট দ্যাট আর ডিপেন্ডেন্ট অন ইচ আদার দ্যাট আর কাপল। মানে এই কাজগুলো যদি একটা একটার উপর ডিপেন্ডেন্ট হয় এবং রিলেটেড হয়, তখন এটাকে আমরা একটা বক্সের মধ্যে ফেললাম, একটা সাবসিস্টেম। তাহলে এটা টোটাল সিস্টেম, এটাকে ভেঙে আমরা তিনটা সাবসিস্টেম পেলাম। এটা একটা সাবসিস্টেম, এটা একটা সাবসিস্টেম, এবং এই সাবসিস্টেমের অনেকগুলো কম্পোনেন্ট আমরা পেলাম। আচ্ছা, এখন আমি কি করব, এই সাবসিস্টেমটাকে ধরে নিলাম, এটার নাম দিলাম আমরা, এটার নাম দিলাম আমরা হচ্ছে অ্যাকাউন্টিং, নাম দিলাম, আরেকটা নাম দিলাম হচ্ছে এইচআর, একটা নাম দিলাম হচ্ছে লাইক মার্কেটিং। আমরা এই তিন গ্রুপ অফ পিপল পেলাম যাদের কাজের নেচারটা একরকম। আর এই টোটালটা হচ্ছে, এই টোটাল একটা হচ্ছে অর্গানাইজেশন, যেমন এবিসি লিমিটেড। আমরা কি করলাম, এবিসি লিমিটেডটাকে টোটাল কাজগুলোকে আমরা ভাগ করলাম, ভাগ করে আমরা তাদের কাজের নেচারের উপর ডিপেন্ড করে গ্রুপ করলাম। এই গ্রুপগুলা কি হবে, তাদের কাজের নেচার এবং তাদের কাজের কিসের ভিত্তিতে, ডিপেন্ডেন্সি, এটা ভিত্তিতে আমরা ছোট ছোট কাজগুলোকে একটা গ্রুপে ডিভাইড করলাম। গ্রুপে ডিভাইড করে আমরা এই তিনটা গ্রুপের নাম দিলাম, অ্যাকাউন্টিং সাবসিস্টেম, এইচআর সাবসিস্টেম, মার্কেটিং সাবসিস্টেম। এই করে আমি চেক করে দেখব যে ইচ অফ দ্য সাবসিস্টেম আর ওয়ার্কিং প্রপারলি অর নট। This subsystem is working properly or not, and this subsystem is working properly or not. If I found some problem here or some of the component, এই কম্পোনেন্টটা আমি প্রবলেম পাইলাম, এটা কি ধরনের, এই কম্পোনেন্টটা হচ্ছে প্রবলেমেটিক। So I need to solve this component to streamline or to solve the marketing activity problem, and then maybe I have to delete it, or I have to change it, or I have to develop it, and then again I have to solve these components and again develop or solve the problem and make this marketing subsystem workable। and তারপরে কি করব, আমি এই সব সাবসিস্টেম গুলো আবার ওয়ার্কেবল হলে আমি আবার এই তিনটাকে কি করব, প্লাস করে দেব। করলে আমার অর্গানাইজেশনটা will run again। so this is basically the main concept of systems, or this is the basic process of system concept and solving some problem from the system. Acha. So do you understand what I am trying to explain here? স্যার আরেকবার বললে ভালো হতো। আচ্ছা, একটা জিনিস আমি জাস্ট তোমাদেরকে বলতেছি। আচ্ছা, ধরে নাও এটা একটা অর্গানাইজেশন। এই অর্গানাইজেশনটা কিছু প্রবলেম দেখা যাচ্ছে কাজের ক্ষেত্রে, একটা সিস্টেম মানে একটা অর্গানাইজেশন বা একটা সিস্টেম। সো আমি ফার্স্টে কি করব, এই সিস্টেমটাকে ছোট ছোট পার্টে ভাগ করে নিব, ছোট ছোট পার্টে আমি ডিভাইড করে নেব। সো আমি কি করলাম, এই সিস্টেমটাকে আমি এই আমি তো জানি না কয়টা পার্ট হবে, আমি এরকম অনেকগুলা ছোট ছোট পার্টে, যে এরকম বিভিন্ন পার্টে ভাগ করে দিচ্ছি। টোটাল যা কাজ আছে সেই কাজের ভিত্তিতে আমি টোটাল সিস্টেমের কাজগুলোকে নোট ডাউন করে ভাগ করে
এই প্রসেসকে বলা হচ্ছে এই ভাগ করে, এবং এই কাজগুলোকে যে আমি ডিভাইড করলাম, ধরো অনেক কাজের তাকে ছোট, অনেক কাজগুলাকে বড়, এরকম না। যেমন আমি যখন ডিভাইড করলাম যে এই কাজটা হচ্ছে এত বড় ভাগে একটা ভাগ করলাম, আরেকটা ভাগ করলাম হচ্ছে তোমার এই সাইজের, তাহলে কিন্তু মডিউলারিটি হইল না। মানে এমন ভাবে সিস্টেমটাকে আমি ডিভাইড করব যেন প্রত্যেকটা কাজের সাইজ, প্যাটার্ন বা নেচার একই ধরনের হয় আর কি, কাছাকাছি লেভেলের হয়। এইভাবে আমি টোটাল সিস্টেমটাকে ছোট ছোট পার্টে আগে ডিভাইড করব। ক্লিয়ার? এতটুকু তো বুঝছো ডিভাইডেশন করা? Yes, sir. হ্যাঁ বলো। আচ্ছা, বুঝতে পেরেছি, তাই বলুন। হ্যাঁ, তো ডিভাইডেশনের সময় আমাকে কি মনে রাখতে হবে, যেন কোনো কাজটাকে কোনো পার্টটা বড় না হয়ে যায়, কোনো পার্টটা ছোট না হয়, ইন টার্মস অফ দেয়ার ওয়ার্ক প্রসেস, ওয়ার্ক স্কোপ। এইভাবে আমি নর্মালি তাদের কাজের নেচার এবং কাজের স্কোপের ভিত্তিতে অর্গানাইজেশন সবগুলা কাজকে আমি ছোট ছোট বাস্কেটে ফেলবো। এই যে এগুলা হচ্ছে এক একটা বাস্কেট। এরপরে কি ছিল, এই বাস্কেট গুলাকে আমি করার পরে এরপরে আমি দেখবো যে এই কাজগুলোর মধ্যে কোন কাজটা নেচার কেমন। আমি হয়তো এই টোটাল এখানে কয়টা কাজ আছে, 6, 10, 13, টোটাল অর্গানাইজেশনে 13 ডিফারেন্ট টাইপস অফ ওয়ার্কস আর দেয়ার। আমরা এই টোটাল 13 কাজটাকে তাদের নেচার, কাজের নেচার আছে না, যেমন বিল পেমেন্ট, বিল রিসিভ, পেমেন্ট, এটা কোন ডিপার্টমেন্টের কাজ? এটা অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের কাজ। রিক্রুটমেন্ট, সিলেকশন, পারফরমেন্স অ্যাপ্রাইজাল, ট্রেনিং। সো এই কাজগুলোকে যদি আমরা লিস্টিং করি, তাহলে এই কাজগুলো কোন ডিপার্টমেন্টের, কোন রিলেটেড কাজ? এইচআর, কাস্টমার টার্গেটিং, সেগমেন্টিং, প্রমোটিং, মার্কেটিং, কমিউনিকেশন, অ্যাডভার্টাইজিং, এই কাজগুলো কোন কোন রিলেটেড কাজ? মার্কেটিং। সো এই যে আমরা প্রথমে তো আমরা অর্গানাইজেশনকে কাজের লিস্ট করছি, তাদের কাজের সাইজ, কাজের প্যাটার্ন অনুযায়ী। তখন আমি কি করব, এই কাজের নেচার গুলিকে, কাজের ওয়েটার উপর ডিপেন্ড করে আমি ছোট ছোট গ্রুপ করব। যেমন এই কাজগুলোকে আমি এক রিলেটেড কাজ পেয়েছি, এই জন্য আমি একটা গ্রুপ করলাম। এইচআর কে আমি 3টা কাজ পেলাম, যেই কাজের গ্রুপটা বা নেচারটা একরকম, আমি এইটাকে একটা গ্রুপ করলাম। আমি 6টা কাজ পাইছি আমার অর্গানাইজেশনে, যেটা একই নেচারের বা একই লাইক সিস্টেমের বা একই প্রসেসের। তখন আমি এই 6টাকে একটা গ্রুপ করলাম। গ্রুপ করে আমি দেখার চেষ্টা করব হোয়ার ইজ দ্য প্রবলেম। আমি ধরো প্রবলেমটা এইখানে গিয়ে একটা প্রবলেম পেলাম, যে এইখানে হয়তো এই সিস্টেমটা, এই 2টা সিস্টেম ওকে পারফেক্টলি, বাট এই কাজটার ক্ষেত্রে আমার কিছু ইনএফিসিয়েন্সি আছে বা প্রবলেম আছে। তখন আমি এই পার্টটুকুকে শুধুমাত্র নিয়ে কাজ করব, ট্রাই করব সলভ করতে, করে আমি আবার এই কাজটাকে আগের অবস্থায় ফিরে নিয়ে আসবো। নিয়ে এসে তখন আমি এই সিস্টেমটাকে আবার 3টাকে জয়েন করব। 3টাকে কি করব, হয়ে গেল আবার আবার কমপ্লিট সিস্টেম। আমি প্রথমে এটাকে ভাঙলাম, ভেঙে কাজের নেচারের ভিত্তিতে আমি গ্রুপিং করলাম, গ্রুপিং করে দেখলাম যে কোথায় প্রবলেম, সেটাকে সলভ করলাম, করে আবার আমি আগের অবস্থায় নিয়ে আসলাম। এই প্রসেসটাকে বলা হচ্ছে মডেলিং, কাপলিং এন্ড কোহেনশন। কোহেনশনটা মানে কোহেনশনটা হচ্ছে আবার একটা মানে সবকিছু একসাথে করা। কোহেনশন মিন্স 2টা কাজ, এখানে বই একটা বলছে। কোহেনশন মানে জাস্ট ট্রাই টু চেক দিস সাবসিস্টেম ইজ ওয়ার্কিং প্রপারলি অর নট। কোহেনশন মিন্স চেকিং or this subsystem is working properly or not. এটা হচ্ছে একটা কোহেনশনের পার্ট। আরেকটা কোহেনশন পার্ট হচ্ছে যে after individually checking this part and this part, then again integrate the whole component together and then try to check as a system it is working properly or not. আমি যদি বিষয়টা খুব সিম্পল করে বলি, একটা একটা আমি করব, একটা তোমার একটা সিস্টেমকে ভাঙবো, ভেঙে গ্রুপিং করব, এক গ্রুপিং করে এরপরে আমি ট্রাই করব যেখানে প্রবলেম সেই স্মল গ্রুপটাকে সলভ করার জন্য, করে আমি আবার চেক করে দেখব যে প্রত্যেকটা গ্রুপ ঠিকমতো কাজ করে কিনা। যদি করে আমি আবার 3টা গ্রুপকে একসাথে করে দিব, যাতে ওই সিস্টেমটা রান করতে পারে।
কারণ এইভাবে যদি আমি আলাদা রাখি, ডিফারেন্ট ওয়েতে রাখি, তাহলে অ্যাজ এ অর্গানাইজেশন, অ্যাজ এ সিস্টেম, ইট ক্যান নট রান। অ্যাজ এ সাবসিস্টেম ইট ক্যান রান, as an accounting subsystem it can run, as an HR subsystem it can run, as a marketing subsystem it can run, but we need to combine these three subsystems. তখন আমি কি করব? In an organization we need to integrate all of this to work as an complete or whole system. স্যার কাপলিং কি স্যার? তাহলে এই মানে এই তিনটা একসাথে একে অপরের ইন্টারডিপেন্ডেন্সি, তাদের একসাথে ওয়ার্কিং, এটা। আচ্ছা, আমি যদি আরেকটু সিম্পল এক্সাম্পল দিই, ধরো একটা গাড়ি, গাড়িতে প্রথমে কি করা হয়? প্রথমে একটা গাড়ি ধরো নষ্ট হয়েছে, আগে পুরো গাড়িটাকে ধরো তুমি খুললা, এটাকে খুলে তারপরে তুমি কাজ করলা, যে প্রথমে ইঞ্জিনের কাজ, মোটরের কাজ, অমুক কাজ, এইভাবে বিভিন্ন আলাদা আলাদা করে কাজগুলিকে করলা, করে এরপরে দেখলা যে ঠিক আছে ওই ব্যাটারি ঠিক মতো কাজ করে কিনা, সাসপেনশন মানে ডিফারেন্ট পার্ট ঠিক মতো কাজ করে কিনা, তখন আলাদা আলাদা চেক করে তুমি তখন আবার কি করবা? এই সবগুলো কম্পোনেন্টকে জয়েন করে দিবা, তখন গাড়িটা আবার রান করবে। তুমি কি বুঝতে পারছো? Yes sir. Yes, sir. Yes, sir. Okay, if you just get the basic ideas, it's okay, and then we may like give another example to make it clear. Okay, so then we will discuss about system development life cycle. Can you see the presentation slide now? Yes, sir. Okay, so system development life cycle is a systematic process, is a systematic method to develop a system. That means system development life cycle is a approach, is a like method, is a system, is a way or to to solve a business problem. Like if you have a business problem, then how you will solve. So to solve a business problem, system development life cycle is a way to develop a technological solution. So system development is a like problem solving, like system development approach to solve a business problem. System development life cycle is a approach, is a method to solve a business problem with a technology. That means to develop a technological solution to solve the business problem is called the system development life cycle. To solve a business problem, you need to develop a technological solution. So this technological solution development process to solve that problem is called the system development life cycle. So in this life cycle, several components or several parts are there. Several components and several sections, subsection, and parts are there. Like several components, like identify the problem, determine the requirements, analyzing the system needs, designing the system, developing the system, testing the system, and implementing the system. So these are the is a cycle wise, these are the main activities or tasks that you need to do during the system development process. So if I summarize this 7 process, there will be 4 major sub points are there. First sub point ke amra ki bolte pari? System planning. Second sub point hocche system analysis. Third hocche system development, and fourth hocche system implementation. So চারটা ওয়ার্কশপ সময় রাখবা। সিস্টেম প্ল্যানিং, একটা সিস্টেম ডেভেলপ করার জন্য ফার্স্টে প্ল্যানিং করতে হবে। Based on the planning, you need to design it. You need to planning, design, development, planning, design, development, implementation. Exactly. First, you need to plan. Based on the plan, you need to design. Based on the design, you need to develop. And after development, you need to install the system. You need to implement the system. So these are the basic major steps or major phase or major work during the system development process.
Okay. So আমরা যদি এটা সামারি করি, এটা না করে আমরা তাহলে এক কথায় যদি বলতে পারি, and the first thing you need to identify the major problems, opportunities and objective. That means at the beginning of the system development process you need to identify why it is necessary to develop the system. That means the problems. So every organization, every system is basically was developed either to solve the problem or to grab the new opportunities. There are two main objectives to develop the system. কেন একটা system develop করতে হয়? Either to solve the problem or to grab the new opportunities. Your organization running smoothly without any interruptions, without any major difficulties. Although your organization running smoothly, you may need to develop a new system because you will observe that some of the new opportunities might create in the near future related to analytics. That's why you are creating or upgrading your existing system with that analytics capability, so that your system will be more integrated, upgraded, and more advanced. So এই কারণে কিন্তু আমরা সিস্টেম ডেভেলপ করতে পারি। So system development কয়টা কারণে হয়? Basically to solve some problem related to inefficiency, related to the problems in business operations. This is the one reason. Another reason is to grab the new opportunities, and these are the basic reasons why an organization trying to develop a system. আচ্ছা, এরপরে কাজ কি করবে? সে ডিটারমাইনিং হিউম্যান ইন্টারফেস রিকোয়ারমেন্টস। সো এরপরে সে ট্রাই করবে যে সিস্টেম প্ল্যানিং, এরপর সিস্টেম ডিজাইন করবে না। সো ডিজাইনের মধ্যে ফার্স্ট কাজ কি? সো ইউ নিড টু ডিজাইন দ্য সিস্টেম। সো ডিজাইনের সিস্টেমের মধ্যে হচ্ছে ইউ নিড টু আইডেন্টিফাই the human requirements. So what are the requirements they are looking for, the user may looking for, the system owner may looking for. So you need to design those requirements. যেমন এটা করার জন্য আমরা ইন্টারভিউ করতে পারি, কোশ্চেনিয়ার, স্যাম্পলিং, এই ধরনের বিভিন্ন অ্যাপ্রোচের মাধ্যমে আমরা কালেক্ট করতে পারি যে এক্স্যাক্টলি what are the requirements they are looking for, or what are the issue they need to develop or solve. এবং আলটিমেটলি আমরা এখানে কি করব? আমরা দেখাবো যে ডিফারেন্ট ইন্টারফেস, ডেটাবেস ডিজাইন, সিস্টেম স্ট্রাকচার, ইনপুট আউটপুট, এই প্রসেসগুলো আমরা ডেভেলপ করে দেখাবো যে দিস উইল বি দ্য ফাইনাল ডিজাইন অফ দ্য সিস্টেম। এরপরে সিস্টেম আমরা, আচ্ছা ডিজাইনের আগে তো অ্যানালাইজ। আচ্ছা, ডিজাইনিং এর দুইটা পার্ট, একটা হচ্ছে আইডেন্টিফাই প্রবলেম, and then you need to analyze the system needs. Then you need to identify what are the requirement of the system. Analyze করতে হবে যে data, create a data flow diagram, create data dictionary, structure decision made, prepare different proposed system model, prototyping, and many other analyzing tools you need to develop to identify the problem and you need to identify how exactly you will able to solve it. So first identify the problem or opportunities, and based on this you need to analyze the problem, and then you need to develop the human interface. আমাদের একটা স্লাইড কম বেশি হয়ে গেছে। This slide I guess need to be here. Okay. Identify problems, opportunities, analyzing the system, determine human information requirements, and then you need to identify the designing the recommended system. That means human computer interface, backup procedure, files, database, and other procedures you need to design
based on the analysis, and you need to next you need to develop the system. Like actually you need to use some coding, like database design, coding, structure programming language, and other language you need to use to convert the design into development. And after the development process, you need to test all the coding, all the process that you have written, test the system. And after the testing has been done, you need to implement the system. You need to install the system. And after installation, you need to train the users. You need to evaluate it. You need to update the system. So this will be the major work or major activity during the system development process. So if I summarize this in a one word, if I summarize it, so first thing, you need to identify the problem or opportunities, why the basic motivation, you need to identify why it is necessary to develop the system. So motivation, you need to identify. Either you motivated to solve a problem, or you need to motivate it to solve to gain or achieve a new opportunity. Then based on the this analysis and these identifications, you need to like analyzing the system. And based on the analysis, you need to design the system. And during designing stage, you need to identify the human requirements and the system requirements. Exactly user, what are they looking for, and the system, that means data flow, ERD diagram, data flow diagram. We will learn each of the details, then it will be clear to all of you. All of the components to understand what are the like how to represent the system, with some graphs, chart, pictures. And then development system, implementation the system, it means the development the system, it means then conversion of the design into practical form. That means you need to convert the design into practical database. You need to convert the ERD diagram into database. You need to convert the human interface into user interface design. So you have to design, you have to convert it, the design into the practical data, practical software form with some computer programming language, with the help of coding, relevant programming language you can use to convert your design into practical solution. Then you need to testing those codings, those components that you are developed. And after testing when the testing will be completed, you need to install the system. You need to install the system. After installation, you need to maintenance, you need to upgrade, and after installation, you need to train the users so that the users will able to use the system that you have developed. So these are the basic components of system development process. So do you have any questions regarding these components? Any questions or confusions regarding the different phases of system development life cycle, different part of the system development life cycle? No, sir. Okay. আচ্ছা স্যার স্যার রিভিউ এন্ড ইভালুয়েট সিস্টেমটা স্যার মানে এটা স্যার আউটপুট হওয়ার পরে তো স্যার রিভিউটা করা সম্ভব না স্যার, মানে এইটা হ্যাঁ মানে আমি যে সিস্টেমটা ডেভেলপ করলাম, তারপরে আমি চেক করে দেখবো যে আমি এটা আসলে করলাম কি, এটা রিভিউ করব, এটা আমি ফিডব্যাক দিব, এবং এটাকে আমি ইভালুয়েট করব, করে আমি নেক্সট ডে আবার যদি কোনো চেঞ্জ থাকে সেটাকে অ্যাড্রেস করব। কিন্তু স্যার এটা কি তাহলে স্যার আউটপুটে হওয়ার কথা না স্যার?
না মানে রিভিউ, এটা আউটপুট তো হচ্ছে তুমি দুইটার ডিফারেন্ট ইস্যু। আউটপুটটা হচ্ছে যে আমি একটা ডেটাকে কিভাবে প্রেজেন্ট করব, সেটাকে আমরা আউটপুট ডিজাইন বলতেছি। যে এই সেলস রিপোর্টটাকে কিভাবে প্রেজেন্ট করব, আমি এমপ্লয়ি স্ট্যাটাসকে, এমপ্লয়ি পারফরমেন্সকে কিভাবে শো করবো, এগুলাকে আমরা বলতেছি আউটপুট ডিজাইন। আচ্ছা, আমরা এই কাজগুলি প্র্যাকটিক্যালি করব যখন একটা সফটওয়্যার ডেভেলপ করব, তখন আমরা প্র্যাকটিক্যালি ইনপুট ডিজাইন আউটপুট ডিজাইনে আমরা এই কাজগুলি খুব স্পেসিফিক্যালি করব। যে ইনপুট ডিজাইন কি, একটা ফর্ম ডিজাইন করা, মানে কিভাবে একটা সিস্টেম ইনপুট দেব। যেমন আমি যদি বলি যে একটা সফটওয়্যারে যে, আচ্ছা তোমরা তো এটা আবার দেখতে পাচ্ছ না, আচ্ছা আমি এটা স্টপ শেয়ারিং দিয়ে আমি আবার দেখাচ্ছি। আচ্ছা এই আরডিএস সিস্টেমটা কি দেখা যাচ্ছে? Yes, sir. Yes, আচ্ছা, sir. Yes, sir. এই যে আমি কিভাবে এই নর্থ সাউথ ইউনিভার্সিটি আরডিএস সিস্টেমে ইনপুট করব, তাহলে এই যে আমার সামনে এটা কি আসছে, একটা লগ ইন পোর্টাল। এটার মাধ্যমে কি আমি সিস্টেম ইনপুট প্রোভাইড করলাম না? এই যে পাসওয়ার্ড দিলাম, তারপরে যে কোড দিলাম, যে ক্যাপাচা নাকি এটাকে কি বলে, আচ্ছা এই যে লগ ইন করলাম, এরপরে যে টেক অ্যাটেন্ডেন্স, আমি যে অ্যাটেন্ডেন্সে আসলাম, এসে এই যে তোমাদের সেকশনে গেলাম, এই যে সেকশনে এসে যে আমি যখন এই যে অ্যাটেন্ডেন্স গুলো ইনপুট করতেছি না, যে এখানে ক্লিক করে ইনপুট করতেছি না, সো হাউ আই এম গিভিং দ্য ডেটা টু দ্য সিস্টেম। এই ডেটা সিস্টেমে ইনপুট করার যে প্রসেস, এটাকে বলা হচ্ছে ইনপুট ডিজাইন করা। আবার আমি যখন দেখতে চাচ্ছি যে রিপোর্টস, মিসিং অ্যাটেন্ডেন্স রিপোর্ট, তখন আমি কি বললাম, সেমিস্টার এত, তখন আমি একটা আইডি দিলাম, দিয়ে যে শো দিলে একটা আইডি দেখাবে না যে তার রিপোর্ট মিসিং আছে কিনা, বা তোমার ধরো মাই কোর্সেস এন্ড এই যে স্টুডেন্ট কারা কারা স্টুডেন্টস। সো এই যে এই স্টুডেন্ট যে লিস্ট আমি দেখলাম, এই লিস্টটা কি, আমাকে এই লিস্টটা কি ইনপুট না আউটপুট, এটা বলো তো সিস্টেমের। এই দুইটা ডিফারেন্স বলো, যে আমি যে তোমাকে দিলাম, গ্রেড এন্ট্রি করলাম বা অ্যাটেন্ডেন্স এন্ট্রি করলাম, এইটাকে কি বলতেছি, আর আমি যে এই স্টুডেন্ট লিস্টটা দেখলাম, এটাকে আমি কি বললাম, কি বলবো? Sir, স্যার এটা স্টুডেন্ট লিস্টটা তো স্যার আউটপুট। output. মানে আমি সিস্টেমে অলরেডি কোনো ডেটা আছে, সেইটাকে আমি কোনো একটা স্ট্রাকচারে দেখতে চাচ্ছি, আমি কোন স্ট্রাকচারে দেখবো, কিভাবে দেখবো, এটাকে বলা হচ্ছে আউটপুট। তাহলে এই আউটপুটটাকে ডিজাইন করতে হবে না? এটা যে এখানে প্রথমে সিরিয়াল নাম্বার, স্টুডেন্ট আইডি, নেম, এখানে পেমেন্ট, সিজিপিএ, সিজিপিএ, লাস্ট সেমিস্টার গ্রেড, সো এইভাবে তো নাও থেকে অন্যভাবেও তো থাকতে পারতো। সো কিভাবে কোন ডেটাগুলো আমি আউটপুট আকারে দেখতে যাচ্ছি, এটাকে তোমাকে ডিজাইন করতে হবে না? এই ডিজাইনের ভিত্তিতেই কিন্তু ডেভেলপাররা কি করবে, তোমার এই সিস্টেমের আউটপুটটা ডিজাইন করবে। আবার ইনপুট, আমি কিভাবে সিস্টেমের ইনপুটটা দিব, আমি কিভাবে অ্যাটেন্ডেন্সটা দিব, কিভাবে গ্রেডটা দিব, এটাকে আমি কি বলতেছি, যেমন এটাকে আমি বলতেছি হচ্ছে ইনপুট ডিজাইন। সো ইনপুট আউটপুট ডিজাইনের ডিফারেন্সটা কি বুঝতে পারছো তোমরা? Yes. Do you understand the input design, output design means and difference? Yes, sir. Input means how you will provide the data to the system. And output means how you will see the stored data in your like from the system. How you will see the stored data from the system. How you will extract the data from the system. এটা হচ্ছে output, and how you will giving something to the system, it is called input design. How you will giving the data,
এটা আমি টাইপ করে দিতে পারি, আমি ক্লিক করে দিতে পারি, আমি কি রকম দেখতে হবে সেটা, how we will provide, this is called input design. Our database design, database ERD diagram, and all other necessary interface design. যেমন এই যে আমাদের সবার উইন্ডোটা এরকম দেখা যাচ্ছে, this is called interface design. তুমি তো দেখতে পাচ্ছ না, আচ্ছা আমি আবার দেখাচ্ছি। এই যে PowerPoint, this is the home, insert, transitions, and it looks like this one. এই যে এটা gray color, and this is the pink, and these are the font. So এগুলি কি, how we are seeing, এটা হচ্ছে তোমার ইন্টারফেস ডিজাইন। এরকম অনেক ধরনের ডিজাইন আমাকে করতে হয়। We will discuss all of those, no problem. Just I'm trying to introduce the term, and later on we will like in details we will discuss all of the terms and practically try to learn all of the components in the system development process. Just I'm trying to give you an idea regarding what are the steps or what are the main process are involved in system development process, and we will try to learn all of them during this course. Okay. So maintenance niye to kora dorkar nei, discussion. And during from the beginning to the system completion, as we see, the system during system development process, significant amount of resource will be required, and as well as during maintenance phases. This is the development phase, and this is the maintenance phase. So these are the two highest phase where a lots of amount of resources, time, and money will be required to develop the system as well as to maintain the system. What are the other tools or mechanisms are there to develop the system? We basically, system development life cycle is one of the approach or one of the method to develop a system. And in this course, we will try to learn system development methodology, system development life cycle system to develop different components of it. Although we will learn these like methods, we will learn some additional methodology that will help us to develop the system. In system development process, you will be required to use different software tools, different computer tools, computer system. So these tools are called CASE tools. CASE tool means computer aided software engineering. So if we use in system development process, if we use different software, different computer, different technology to facilitate your system development process, then these tools is called CASE tools. CASE tool means computer aided software engineering tools. These tools will help you to develop and design a successful system for your organization. So আমরা ডিফারেন্ট ধরনের কেস টুলস ইউজ করব, যে টুলস গুলো ইউজ করে আমরা একটা সিস্টেম ডেভেলপ করব। সো কেস টুলস কোনটা? কম্পিউটার এইডেড সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং tools. These tools will help the system developer to develop the system efficiently and easily. So alternative approaches. What are the alternative approaches are there? One of the most popular except system development lifecycle approach is called prototyping. So prototyping means, do you have any idea what does it mean by prototyping? Anyone? Prototyping means first you need to develop a small scale working version. Like if you need to develop a car, first you need to develop the engine and just need to see how the engine works, and then part by part you will upgrade the system into the final version. But at the beginning, you need to create a small scale working version to check whether it is working or not. Then you need to
after several round with system users. Okay, আমি একটা ছোট স্কেল ছোট আকার একটা সিস্টেম তৈরি করলাম, করে ওইটা আমি ইউজারকে দিলাম, দিয়ে বললাম যে দেখো ঠিক আছে কিনা, সে চেক করলো, করে আমাকে ফিডব্যাক দিল, again I will develop, again I will provide him the update, and the user will provide the feedback again I will update. So after several round of like checking and development process, when we will develop the final version of the system, this approach of system development is called prototyping. Now it is clear? Yes, sir. Yes, sir. Okay. এরপরে হচ্ছে আচ্ছা RAD and JET. So JET, like joint application development approach. That means sometimes, like sometimes in emergency situations, sometimes it is necessary to like to meet or to combine a team with the users, managers, system analysts to work together to develop a system. Then these types of system development approach is called the joint application development. That means when system developer, system users, system managers, system owners, system analysts, that means all the party, when they will sit together and try to develop a system jointly, then this is called joint application development process. Achha. Again, I will repeat this concept. Then RAD, rapid application development process. Rapid and joint application development is basically as a combination of prototyping and JET. যখন প্রোটোটাইপিং এবং জেটকে আমরা কম্বাইন করব, তখন আমরা র্যাপিড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট পাবো। তার মানে হচ্ছে আমরা জয়েন্টলি ডেভেলপ করব, বা ফার্স্টে প্রোটোটাইপিং, আমরা একটা প্রোটোটাইপ তৈরি করব, প্রোটোটাইপ তৈরি করে আমরা জয়েন্টলি আবার এই প্রোটোটাইপিংটাকে পরীক্ষা নিরীক্ষা করব, করে আমরা ফিডব্যাক দিব, করে আমরা আবার ওই প্রোটোটাইপিংটাকে ইমপ্রুভ করব, করে আবার জয়েন্টলি ওই প্রোটোটাইপিংটাকে সবাই অ্যাপ্রোচে আমরা ই করব, অ্যানালাইসিস করব, করে আবার আমরা ফিডব্যাক দিব, ফিডব্যাক দিবে, আবার ওই ফিডব্যাক এগেইনস্টে ডেভেলপ হবে। So this combined approach of prototyping and JET is called the rapid application development. So rapid application development হচ্ছে combination of prototyping and joint application development. Prototyping হচ্ছে একটা স্মল ভার্সন তৈরি করে কন্টিনিউয়াস সেভারাল আপডেটের মাধ্যমে ফাইনাল ভার্সনটাকে ফাইনাল করা। আর জয়েন্ট হচ্ছে জয়েন্টলি সবাই মিলে বসে একটা সিস্টেমের কনসেপ্ট বা সিস্টেম ডেভেলপ করা। বাট যখন এই অ্যাপ্রোচটা, দুইটা অ্যাপ্রোচকে কম্বাইন করা হবে, মানে একটা প্রোটোটাইপিং প্রথমে মিটিং করবা সবাই মিলে, করে একটা প্রোটোটাইপিং ডেভেলপ করা হবে, ওই প্রোটোটাইপিংটাকে আবার জয়েন্টলি পরীক্ষা নিরীক্ষা করে আবার ফিডব্যাক দিবে, ফিডব্যাকের এগেইনস্টে আবার ইমপ্রুভ হবে, আবার জয়েন্টলি এটাকে ফিডব্যাক দিবে। So when we combine these two approach, it is called rapid application development approach. So look at these pictures. The first one is called the system development life cycle approach. It is sequential approach, step-by-step approach. On the other hand, this picture shows the RAD approach. That means planning during planning we will design. Planning, and during design we are also designing and planning. While we will designing, on the same time we start development, and during development also other part designing and development, and then during development some part when developed it will be installed, and then again develop, install. But on the other hand, system development life cycle, look at this picture, only we will start this part when this part will be complete. We will start this part when this part will be complete. So this is an waterfall approach, that means part by part approach, but this is an rapid application development approach. Okay, so if I summarize the concept of this chapter within 2 minutes, I will try to summarize it. Not the chapter, basically I will summarize our today's discussion. Okay,